লাখো কোটি চোখকে অশ্রুজলে ভাসিয়ে চলে গেলেন বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকে কাতর গোটা দেশ। কাল দুপুর 2টায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়ার সমাধির পাশে দাফন। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। যমুনা নিউজ দেখছেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। আপোষহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দলের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেন। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার গভীর রাত পর্যন্ত এফআরকেআর হাসপাতালে অবস্থানের পর সকালে মায়ের মৃত্যুর পর আবারও হাসপাতালে যান খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া তার স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে এফআরকেআর হাসপাতালে ভর্তি করা হয়। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই চিকিৎসা চলছিল বেগম জিয়ার। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তারপরে সম্ভব হয়নি। এফআরকেআর হাসপাতালের সামনে যাচ্ছি, সহকর্মী আখলাকুস সাফা আছেন সেখানে, এবং বেগম খালেদা জিয়ার মরদেহ আজ এফআরকেআর হাসপাতালেই রাখা হবে যতদূর জানি। সাফা, এক অনন্তকালের যাত্রা শুরু করলেন বেগম খালেদা জিয়া। প্রায় 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ার তার। কত উত্থান পতন দেখেছেন এবং সবসময়ই তো আগলে রেখেছেন তার দলের কর্মী সমর্থকদের। কি বলছেন তারা? আসলে বারবার আজকের এই দিনে শুনতে চাই তার সেই কর্মময় জীবনের কথা। বৃষ্টি, যেটা আপনিও বলছিলেন, আমি আরেকটু তথ্য যোগ করি। সেটি হচ্ছে, অনেকে জানতে চাচ্ছেন ও বিষয়টা, সেটি হচ্ছে আজ কিন্তু খালেদা জিয়ার মরদেহ এই এফআরকেআর হাসপাতালের মর্গেই রাখা হচ্ছে এবং আগামীকাল সকালে প্রথমে তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার সবশেষ যে বাসভবন গুলশানের ফিরোজায়, এবং সেখানে কিছুক্ষণ রাখা হবে এবং তারপরেই সরাসরি জানাজার উদ্দেশ্যে মানিক মিয়া এভিনিউ অর্থাৎ জাতীয় সংসদের যে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে এবং এরপর দাফন। এখন পর্যন্ত এটাই হয়েছে সিদ্ধান্ত। আর যেটি আপনি জানতে চাচ্ছিলেন, তার যে দীর্ঘ 43 বছরের রাজনৈতিক যে ক্যারিয়ার, তিনি হয়তো চলে গেছেন, তার দেহটা চলে গেছে, কিন্তু যে আদর্শতে তিনি রেখে যাচ্ছেন এবং যে নেতা কর্মী সমর্থক তিনি রেখে গিয়েছেন, এবং সবচেয়ে বেশি তিনি যেটি রেখে গেছেন সেটি হচ্ছে একটি উদাহরণ। সেই উদাহরণটি কি? সেটি হচ্ছে একজন দৃঢ়চেতা, একজন আপোষহীন নেত্রীর যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তিনি রেখে গেছেন। তিনি একটি মমতাময়ী নেতৃত্ব, একজন মমতাময়ী মায়ের যে উদাহরণ, সেই উদাহরণও তিনি রেখে গেছেন। একই সঙ্গে কোনো কিছুতেই হার না মানার যে তার যে রাজনৈতিক যে ইতিহাস, সেই ইতিহাসগুলো এবং এক একটি যে ঘটনা, সেই প্রতিটি ঘটনা তিনি রেখে গেছেন। যারা সরাসরি তাকে দেখেছেন, যারা দেখেননি, যারা তার কথা শুনেছেন, সবাই আজ অশ্রুসিক্ত এবং প্রত্যেকে তাদের যে আবেগ, সেই আবেগের কথা বলছেন। যদি আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে নারী নেতৃত্ব এবং বেগম খালেদা জিয়া কিভাবে বিশ্লেষণ করবেন সঙ্গে? নারী নেতৃত্ব এবং খালেদা জিয়ার তার কোনো তুলনা হয় না। সে শুধু আপোষহীন মা না, সে বাংলার 18 কোটি মানুষের মা, সারা বিশ্বের মা। সে যে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে সেটা আমরা কখনো ভাবিনি।
তাই মাকে নিয়ে বলার মতন আমার কোনো ভাষা নাই, তাই কোনো কিছুই বলতে পারতেছি না আমি। বেশি আপনি শুনছিলেন, আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের যে কোনো আসন থেকে যতবার নির্বাচন করেছেন ততবারই তিনি বিজয়ী হয়েছেন, কখনোই তিনি পরাজিত হননি। তাকে নিয়ে যদি কিছু বলেন, শুধু বিএনপির জায়গা থেকে না, সাধারণ মানুষ, এই যে বাইরের মানুষজনও যে তারা আজকে আসলেন, কান্না করছেন আমরা দেখছি, কেন? বেগম খালেদা জিয়া আজ আমাদের ছেড়ে চলে গেছেন, এটা আমাদের জন্য আমাদের বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়া এক আপসীন নেত্রী, গণতান্ত্রিক নেত্রী। তিনি সবসময় বলেছেন যে এদেশে আমার ঠিকানা, এদেশের মাটি, মানুষ আমার ঠিকানা। সে এত অন্যায়, এত নির্যাতন, এত অপমানিত, এত লাঞ্ছিত হওয়ার পরও এদের ছেড়ে অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাকে দেওয়ার কথা, সে অনেক সুখে শান্তিতে থাকতে পারত নির্যাতনের থেকে, কিন্তু সে দেশের আমাদের ছেড়ে চলে যায়নি। আজ আমাদের ছেড়ে চলে গেছে, আজ আমরা মর্মাহত। দেশের মানুষের জন্যই তার যে ত্যাগ, দেশের মানুষের সেটাই জন্য বলছিলেন। ত্যাগ। বৃষ্টি শুনছিলেন, এই দেশই তার ঠিকানা এবং এই দেশের মানুষই তার স্বজন, এবং এদেশেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বৃষ্টি শুনছিলাম সাফা, আপনি থাকুন, আমরা আবারও ফিরবো আপনার কাছে। এভারকেয়ার হাসপাতালের আশপাশে আমাদের আরেকজন সহকর্মী রঞ্জন শান্তও আছেন, তিনিও অনেক মানুষের সাথে সেখানে কথা বলছেন। আমরা একটু যেতে চাই এখন শান্তর কাছেই। শান্ত একজন পরিমিত, স্বল্পভাষী, পরিশীলিত, স্নিগ্ধ, সহনশীল মানুষ ছিলেন বেগম খালেদা জিয়া, এবং সবাই বলছে যে শরীরী প্রস্থান হয়েছে এই নেত্রীর, তবে তার যেই ভূমিকা, তার জন্য তিনি সবসময় অনন্য হয়ে থাকবেন। আমরা তো সকাল থেকে অনেক নেতাকর্মী কিংবা সমর্থকদের কথাই শুনেছি। যদি সম্ভব হয় আপনার আশপাশে যারা সাধারণ মানুষ এসেছেন, যারা আসলে কোনো দল করেন না, শুধুমাত্র বেগম খালেদা জিয়া মারা গেছেন শুনে ছুটে এসেছেন, যদি সম্ভব হয় তাদের সাথে কথা বলার, আমরা একটু তাদের কথা শুনতে চাই। বৃষ্টি, আমি চেষ্টা করব তাদের কথা শোনাতে, এবং ডিসেম্বরের এই শহর পেরিয়ে গ্রাম কিংবা 56,000 বর্গমাইলের বাংলাদেশ পুরোটাই আজ হিমঘর। প্রিয় নেত্রী চিরতরে বিদায় নিয়েছেন। তাকে দেখতে সকাল থেকেই যারা এসেছিলেন তাদেরকেও আমি এখানে পাচ্ছি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার আগে আমি এই মুহূর্তে, যিনি সকাল থেকে আছেন, একজনের সঙ্গে কথা বলছি, যিনি তেজগাঁ শিল্পাঞ্চলের আসলে বিএনপির সেক্রেটারি জনাব মামুনুর রশিদ, তাকে পেয়েছি। আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই এখানে ছিলেন সকাল থেকে, একটা অন্যরকম দিন দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশের রাজনীতিতে যে আপসীন রাজনীতি তিনি করে গেছেন, তাকে চিরবিদায় দিচ্ছেন। নিশ্চয়ই এই দিনটার জন্য প্রস্তুত ছিলেন? না, আসলে আজকে বাংলাদেশ সহ পুরো সারা পৃথিবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক সহ যারাই আছেন, আপামর জনসাধারণ সবাই আজকে খুবই মর্মাহত এবং শোকাহত। আপনারা জানেন যে রাষ্ট্রীয়ভাবে ইতিমধ্যে আগামীকাল শোক ঘোষণা করা হয়েছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আগামী এক সপ্তাহ আমরা শোক কর্মসূচি পালন করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী যে জীবন, 1945 সাল থেকে 2025 সাল পর্যন্ত উনি বেঁচে ছিল, এই জীবনে ওনার যেই ত্যাগ, রাষ্ট্রের জন্য, দেশের জন্য সংগ্রাম, এটি অবিস্মরণীয়। মানুষ তাকে সারা জীবন মনে রাখবে। এবং গত স্বৈরাচারী সরকারের সময়ে আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের সময় গুলশান কার্যালয়ে দীর্ঘদিন বন্দী ছিল। তারপর হচ্ছে উনি দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারেন নাই। তা আমাদের জন্য ওইটা খুবই প্যাথেটিক যে আমরা আসলে যদি প্রপারলি যদি ট্রিটমেন্টটা হয়তো আমাদের নেত্রীকে আমরা আরও পেতাম, হয়তো আরও কিছুদিন উনি দেশ ও জাতির জন্য এই যেই সংকটময় পরিস্থিতি, এই সংকটময় পরিস্থিতিতে উনি হয়তোবা বেঁচে থাকলে আমাদের জন্য একটা সাহসের বাতিঘর ছিল এবং রাষ্ট্রের জন্য তা প্রয়োজন ছিল। আমরা আসলে এগুলি বলে শেষ করতে পারবো না। আপনারা দেখেছেন যে সাংবাদিক মাহফুজুল্লাহ যে বইটা লিখেছিল, ওনার যে দেশনেত্রী বেগম খালেদার যে আত্মজীবনী, বইটি পড়লে আপনি
জানা যাবে। 4 দশক ধরে যে রাজনৈতিক জীবনে তিনি যে আসলে উত্থান পতনের মধ্যে দিয়ে গেছেন, নিঃসন্দেহে যে দর্শন তিনি দিয়ে গেছেন, যে বার্তা দিয়ে গেছেন আগামীতে সেই পথে হাঁটবে। বৃষ্টি যেমনটা শুনছিলেন, আমি চেষ্টা করব পরবর্তীতে যদি আপনার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাই, এখানকার সাধারণ মানুষ তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং তারাও এখনও ওই এভারকেয়ার অভিমুখে যাচ্ছেন, কেউ কেউ সকাল থেকে ছিলেন, তারা হেঁটে যাচ্ছেন, তাদের অভিমত জানানোর চেষ্টা করব। বৃষ্টি, অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ রঞ্জন। আমরা শুনছিলাম 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার জ্যেষ্ঠ পুত্র, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার মা সমগ্র জীবন দেশ ও মানুষের কল্যাণে উৎসর্গ করে গেছেন। দুপুরে নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দেন তিনি। তারেক রহমান তার বার্তায় উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেত্রীই ছিলেন না, বরং তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক পথযাত্রার এক অনিঃশেষ পথ প্রদর্শক। তারেক রহমান ফেসবুক পোস্টে বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা হিসেবে অভিহিত করেন। বলেন, আজ দেশ এমন একজন অভিভাবককে হারালো যিনি আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি মায়ের ত্যাগের কথা স্মরণ করে লেখেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম জিয়ার নেতৃত্ব ছিল আপোষহীন। মায়ের ব্যক্তিগত জীবনের ত্যাগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে তিনি সীমাহীন নির্যাতন ও ত্যাগ স্বীকার করেছেন। তার কাছে এই দেশ এবং দেশের মানুষই ছিল প্রকৃত পরিবার, অস্তিত্বের অংশ। যেমনটা জেনেছি, আগামীকাল দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় দুপুর 3:30টায় দাফন করা হবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। এমন তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। আমরা এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন। তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। এ পর্যায়ে আমরা যাচ্ছি গুলশানে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখানেই আছেন। অনেকক্ষণ যাবতই তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাসভবনেই অবস্থান করছেন সবুজ, এবং গতকাল থেকেই তো বারবার এভারকেয়ার হাসপাতালে ছুটে যাওয়া, এরপর আবার গুলশানে তাদের যে দলীয় কার্যালয় সেখানে যাওয়া, এবং সর্বোপরি তো তিনি তার মাকে হারিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই একটি কঠিন সময় পার করছে। এখানে দলের কোনো নেতাকর্মী কিংবা কোনো সিনিয়র নেতৃবৃন্দ তাদের পক্ষ থেকে এই মুহূর্তে তারেক রহমানের অবস্থান বা পরিস্থিতি সম্পর্কে কোনো কিছু জানানো গেল কিনা, কিংবা আজ পরবর্তীতে তারেক রহমান কোথায় যেতে পারেন, এভারকেয়ারে আবার যেতে পারেন কিনা, সে বিষয়ে কিছু জানা গেল কিনা জানাবেন সবুজ। মাত্র 5 দিন আগে মায়ের স্নেহ স্পর্শে তারেক রহমান এসেছিলেন দীর্ঘ 18 বছর পর, এবং 5 দিন না যেতেই তিনি তার যে মা, যেই মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার জন্য তিনি তার যে আকুলতার কথা, সেই আকুলতার কথা বেশ কিছুদিন আগে তার ফেসবুকে স্ট্যাটাসে জানিয়েছিলেন, যখন খালেদা জিয়ার অবস্থা বেশ সংকটাপন্ন ছিল। সেই সময়টায় তিনি দেশে আসা মাত্রই তিনি দেশে এসেছেন, এসেই তিনি মায়ের স্পর্শ নিয়েছেন। ওই দিনই অর্থাৎ 25 ডিসেম্বর এর মধ্যেই তার অবস্থার অবনতি হওয়ার পর আজকে সকাল ভোর 6টার দিকে তিনি সবাইকে ছেড়ে চলে গিয়েছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং এই সময়টায় তিনি যেই আকুলতার কথা আগেও বলেছিলেন যে মায়ের শেষ সময়টায়, মায়ের সংকটের সময়টায় তিনি মায়ের পাশে থাকতে চান, সেই সময়টায় কিন্তু তারেক রহমান মায়ের পাশে ছিলেন, এবং তিনি ভোর 3টা থেকেই তার মায়ের পাশে ছিলেন এবং আজকে 11টা পর্যন্ত সেখানেই ছিলেন। এরপরে তিনি মূলত কিছুক্ষণ সময়ের জন্য এখানে, অর্থাৎ তার যে বাসভবন, তার বাসভবনে এসেছিলেন। এখানে নেতাকর্মীদের ঠিক ভিড় নেই, কিন্তু পরিবারের যে সদস্যরা রয়েছেন, অর্থাৎ একেবারে তার যে খালেদা জিয়ার যে পরিবার, তারেক রহমানের যে পরিবার, সেই পরিবারের সদস্যরা এখানে আছেন। এখানে তার যে
স্ত্রী জুবাইদা রহমান, তার মেয়ে তিনি আছেন, এবং তার যে অর্থাৎ খালেদা জিয়ার যে বড় বোন, তার ভাই, তাদের পরিবারের সদস্যরাই শুধুমাত্র আছেন। এবং তিনি কিছুক্ষণ আগে অর্থাৎ এভারকেয়ার থেকে এখানে বের হওয়ার, এখানে আসার পর কিছুক্ষণ এখানে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলার পর আবারও তাকে বের হতে হয়। তিনি স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একটি বৈঠক করেছেন, যেহেতু কালকেই জানাজার একটি সিদ্ধান্ত হয়েছে, এবং এই বৈঠকটিতেই মূলত জানাজার যে সিদ্ধান্ত, কিভাবে জানাজা হবে, সেই জানাজাটা কিভাবে তত্ত্বাবধান করা হবে, এই বিষয়গুলো যেহেতু তিনি তার একমাত্র সন্তান আছেন, সেই হিসাবে তাকেই সব কিছু আসলে এই সিদ্ধান্তগুলো দিতে হচ্ছে। সেই সিদ্ধান্তগুলো দেওয়ার পর তিনি আবারও এখানে এসছেন, এবং আমরা যতটুকু জানতে পারছি এখানকার যে তৎপরতা, SSF-এর তার যে নিরাপত্তায় যারা রয়েছেন, এবং আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর নেওয়ার চেষ্টা করেছি, এবং তিনি কিছুক্ষণ এখানে থাকবেন পরিবারের সদস্যদের সঙ্গে। যেহেতু আমরা দেখেছি তিনি, যেটি বলছিলাম, যে একেবারে মায়ের স্নেহ পাওয়ার বা মায়ের স্পর্শ পাওয়ার যে আকুলতা, সেই আকুলতার জন্য তিনি কাতর ছিলেন। সেই জায়গাটিতে মাত্র 5 দিনের মধ্যে না ফেরার দেশে চলে গেলেন তার মা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি আসলে এই যে শোক, এই যে শোকের আবহ, তিনি আসলে বেশ নিস্তব্ধ হয়ে গিয়েছেন এই শোকে, এবং সেই ছবিটিও আমরা দেখেছি তিনি যখন এভারকেয়ার থেকে বের হন, বের হয়ে তার যে বাসভবন, সেই বাসভবনে আসেন, তখনও তার চেহারার মধ্যে যে তার যে শোকের বিহ্বল অবস্থা, সেই জায়গাটি আমরা দেখেছি। এবং তিনি যখন স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন, তখনকার চিত্র আমরা দেখেছি, এবং এটি হওয়াটাই তো খুব স্বাভাবিক। খুব অল্প বয়সে তিনি তার বাবাকে হারান, ছোট ভাইকে হারালেন, সর্বোপরি ছিলেন মা, তাকেও হারালেন। আমরা শুনছিলাম তার সবশেষ অবস্থান সম্পর্কে। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আবারও ফিরব। আমরা এ পর্যায়ে যেতে চাই জিয়া উদ্যানে। দর্শক, আপনারা যেমনটি জানেন, প্রয়াত প্রেসিডেন্ট স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশেই সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে, এবং সেখানে আমাদের সহকর্মী আছেন আল আমিন হক অহন। কিছুক্ষণ আগে আমরা একটি ফুটেজ দেখেছিলাম, যেখানে যেই সমাধিস্থল, সেটি কবর খননের যে প্রক্রিয়া, যন্ত্রপাতির মাধ্যমেই তো আসলে খনন করা হবে, সেগুলো এসে পৌঁছেছে। প্রক্রিয়া কতদূর এগুলো জানাবেন। এর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও তো এখানে আছেন, তারা কিছু নতুন কোনো তথ্য জানালেন কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টাও কিছুক্ষণ আগে গিয়েছিলেন, তিনি কথা বলেছেন কিনা গণমাধ্যমে? সব মিলিয়ে কি খবর আছে? স্বরাষ্ট্র উপদেষ্টা এসে গণমাধ্যমে কথা বলেনি, তিনি এসে দেখেছেন যে মাপটি করা হয়েছে, অর্থাৎ ডান পাশে নাকি বাম পাশে, দুই পাশে আমরা দেখেছি মাপ করা হয়েছে। অর্থাৎ কোন দিকে আসলে সেই বেষ্টনীগুলো, কংক্রিটের বেষ্টনীগুলো খুলে ফেলা হবে, সেটি তিনি দেখে গেছেন। সরাসরি এসেই চলে গেছেন। 3 থেকে 4 মিনিট তিনি সেখানে অপেক্ষা করছিলেন, অপেক্ষা আছেন নেতাকর্মীরাও। সেই দৃশ্য যদি আমি একটু দেখাই, এবং যখন ভোরবেলা যখন এই মৃত্যু সংবাদ এলো, তখন থেকে নেতাকর্মীরা নানান জায়গায় ভিড় করছেন, এবং যখন জানানো হলো যে জিয়া উদ্যানেই তাকে সমাধিস্থ করা হবে, তারপরে নেতাকর্মীরা আসছেন, এবং আমরা দেখেছি তারা আবেগ শ্রদ্ধায় কথা বলছিলেন এবং অপূরণীয় ক্ষতির কথাও বলছিলেন। নিশ্চয়ই বেগম খালেদা জিয়ার দেখানো সেই স্বপ্ন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, সুখী সমৃদ্ধ, যার যতটুকু প্রাপ্য ততটুকু দিয়েই বাংলাদেশকে এগিয়ে নেয়া, সেটির কথা তিনি বলে গেছেন। নেতাকর্মীরা নিশ্চয়ই সেটি ধারণ করবেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেই কথাগুলো নেতাকর্মীরা বলছিলেন। আর কবর খননের বিষয়টি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, ইতোমধ্যেই যে যন্ত্রপাতি অনুষঙ্গ যেগুলো গোরক্ষতকদের, সেইগুলো কিন্তু আনা হয়েছে। এবং আপনি এর আগের সংবাদে বলছিলেন যে এটি গতানুগতিক কবর খননের মতো নিশ্চয় হবে না, যেহেতু একটি মার্বেলের বেষ্টনী কিংবা অন্যান্য যে কংক্রিটের বেষ্টনীগুলো আছে সেগুলো তুলে ফেলতে হবে। সেই তুলে ফেলার কর্মযজ্ঞ শুরু হলো, অন্তত 2 থেকে 3 ঘন্টা লেগে যেতে পারে। আগামীকাল বিকাল 3টায় তাকে সমাধিস্থ করা হবে। সেই হিসাবে আমরা ধরে রাখতেই পারি যে হয়তো আজ রাতেই সেই কবর খননের কাজটি হয়তো শুরু করবেন। এখনো শুরু হয়নি। আমরা দেখেছি যে এই ধরনের কাজকর্ম যারা করে থাকেন তারা আশেপাশেই আছেন, এবং সেই অনুষঙ্গগুলো তারা নিয়ে এসেছেন, এবং সেটির মধ্য দিয়ে নিশ্চয় করবেন। এবং আমি দেখেছিলাম এখন থেকে অন্তত 3 ঘন্টা আগে এই কবরের মাপটি করা হয়েছে। উত্তর দক্ষিণের যে বিষয়টি রয়েছে, পূর্ব পশ্চিমের, সেটি কোন পাশে বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করা হবে, সেই মাপটি তারা নিয়েছেন। বিশেষ করে এটি একটি স্থাপত্য শৈলী,
আপনাকে জানিয়ে রাখি সংসদ ভবন এবং ঠিক জিয়ার সমাধি একটি প্যারালাল অবস্থায় রয়েছে এবং তার পাশেই মসজিদ, এবং যে কারণে স্থাপত্য শৈলীর দৃষ্টিনন্দন অবস্থা যেন বিঘ্নিত না হয়, যেন দৃষ্টি দূষণ না হয়, সেটি ঘটিয়ে নিশ্চয়ই তারা বেগম খালেদা জিয়াকে এখানেই সমাধিস্থ করবেন। সেটি কোন দিকে হলে ভালো হয়, কোন অংশে হলে ভালো হয়, এবং যে বেষ্টনী রয়েছে এবং বিশেষ করে উপরে একটি ছাদ রয়েছে, এই ছাদের ভিতরে যে গোলাকার যে জায়গাটি রয়েছে সেটি 1800 থেকে 2000 স্কোয়ার ফিট, সেই স্কোয়ার ফিটের মধ্যেই তাকে সমাধিস্থ করা হবে এবং সেটি নিশ্চয়ই যে চারপাশ দিয়ে মানুষের যাতায়াতের যে ব্যবস্থাগুলো আছে সেগুলো যেন বন্ধ না হয়ে যায় সেটি নিশ্চয়ই দেখবেন। এবং শুধু মার্বেল নয়, এখানে কংক্রিট ছাড়াও আমরা দেখেছি যে ইস্পাতের কিছু অংশ রয়েছে চারদিক দিয়ে, সেগুলো কিন্তু ভেঙে ফেলতে হবে, সেগুলো কেটেও ফেলতে হতে পারে কোনো কিছু অংশ। সেই ক্ষেত্রে সময় লাগবে, সময় সাপেক্ষ বিষয়, নিশ্চয়ই সেই বিষয়গুলো ধরেই যারা এই ব্যবস্থা করছেন তারা এগুচ্ছেন এবং আমরা ধরে নিতেই পারি। আর যেহেতু আগামীকাল বিকাল 3টায় তাকে সমাধিস্থ করাবে, সেক্ষেত্রে এই যে কর্মযজ্ঞ সেটি আমি যেমনটি বলছিলাম 2 থেকে 3 ঘন্টা কিংবা 4 ঘন্টাও লেগে যেতে পারে, সেটি হয়তো তারা আজ রাতেই শুরু করবেন এবং সেটি সেই কংক্রিট সরিয়ে তার বেগম খালেদা জিয়ার রাখার যে ব্যবস্থা সেটি তারা করে ফেলবেন। দাফনের যে প্রস্তুতি আর কি সেটি নেওয়া হবে, সে সম্পর্কে জানাচ্ছিলেন অহন। থাকুন, আমরা আবারও ফিরবো কিছুক্ষণের মধ্যে আপনার কাছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে। শোকের এই সময় দেশবাসীকে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান। বেগম খালেদা জিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব জাতিকে গণতন্ত্রের পথ দেখিয়েছে, জুগিয়েছে মুক্তির প্রেরণা। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। উপদেষ্টা পরিষদের সভা শেষে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা, তার দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়াকে উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো মামলার রায়ে সাজা দেয়া হয়। তার এই মৃত্যুর পেছনে শেখ হাসিনা সরকারের দায় রয়েছে। আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। মানিক মিয়া এভিনিউতে আগামীকাল বুধবার জানাজা শেষে জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
সকালে রাষ্ট্রপতির কার্যালয় থেকে লিখিত বিবৃতি প্রকাশ করা হয়। জানানো হয়, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি। তাছাড়া শোক সন্তপ্ত পরিবারবর্গ এবং অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনের রাষ্ট্রীয় মর্যাদায় আনা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ। জানাজা, দাফন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বিএনপির সাথে আলোচনা করেই সব কাজ সম্পন্ন হবে। খালেদা জিয়ার মরদেহ সকালে এভারকেয়ার থেকে সংসদ ভবনে আনা হবে। পুরো রাস্তার দুপাশে তখন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর 10,000-এর বেশি সদস্য থাকবেন নিরাপত্তায়। প্রেস সচিব আরও জানান, কিছু জায়গায় সেনাবাহিনীর সদস্যরাও থাকবেন। জানা যায়, প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কূটনীতিকগণ, বিশিষ্টজন, বিভিন্ন দলের নেতারা অংশ নেবেন। জাতীয় সংসদ, বাংলাদেশের দূতাবাসসমূহ, বিএনপির পার্টি অফিসে শোক বই খোলা থাকছে বলেও জানান প্রেস সচিব। ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে দক্ষিণ প্লাজায়। পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশিওর করা হবে। জানা যায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন, আর বিএনপির নেতৃবৃন্দ থাকবেন, সমস্ত অ্যাডভাইজাররা থাকবেন, এবং আমরা আশা করছি অনেক ডিপ্লোম্যাট থাকবেন। মৃত্যুর মধ্য দিয়ে তার বর্ণাঢ্য এক রাজনীতির ইতিহাস টানলেন বেগম খালেদা জিয়া। 2 মামলায় 17 বছরের সাজা নিয়ে প্রায় 850 দিন কারাবন্দী ছিলেন তিনি। পুরনো কেন্দ্রীয় কারাগারের সেই সময়ে নানা রোগ ব্যাধি তার শরীরে বাসা বাঁধতে থাকে। বিদেশে উন্নত চিকিৎসার অনুমতির জন্য তার দলের নেতারা বহুবার দপ্তরে দপ্তরে দৌড়ঝাঁপ করলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের সিদ্ধান্ত বদলায়নি। তাই দেশেই চিকিৎসা নিতে বাধ্য হন 3 বারের প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের যখন দণ্ডপ্রাপ্ত হন, তখন আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালত থেকে তাকে সরাসরি নিয়ে আসা হয় এই কারাগারে। তখন এই কেন্দ্রীয় কারাগার ছিল পরিত্যক্ত, কারণ তার আগেই এখানকার সব বন্দীদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কেরানীগঞ্জের নতুন কারাগারে। এখানে তার কারাবাস শুরু হয়। পাশাপাশি যে চ্যারিটেবল ট্রাস্ট মামলার যে অস্থায়ী আদালত, সেটিকেও এই কারাগারের ভিতরে একটি কক্ষে স্থানান্তরিত করা হয়। একই সঙ্গে চলে তার কারাজীবন এবং চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা কার্যক্রম। প্রায় 770 দিনের মতো ছিলেন তার কারা অবস্থান। কেমন ছিলেন খালেদা জিয়া কারাগারে, বা কোথায় রাখা হয়েছিল তাকে, কোথায় বা অস্থায়ী আদালত বসেছিল কারাগারের অভ্যন্তরে, তার সব কিছুই জানানোর চেষ্টা করব আপনাদের। হাজারো নেতাকর্মীর ভিড়ে অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের দিন আদালতে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। রায়ের পর কারাগারে যাওয়ার আগে গাড়ি থেকে হাতে নেড়ে কর্মীদের সাহস দিচ্ছিলেন, যাদের জন্য বিলেতের নিশ্চিন্ত জীবনের সুযোগও ছেড়েছিলেন তিনি। গৃহবন্দী ও সাবজেল জীবনের পর সেই দিনই প্রথমবারের মতো কারাগারের পথে খালেদা জিয়া। উদ্বেগহীন দৃঢ় মুখে মাত্র 400 মিটারের পথ অতিক্রমে সময় লাগে 1 ঘন্টারও বেশি। কড়া নিরাপত্তায় পুরনো কেন্দ্রীয় কারাগারে পৌঁছান খালেদা জিয়া। শৈশবে রাজনীতির সঙ্গে সম্পর্ক না থাকলেও সময়ের আবর্তে রাজনীতির মাঝে আসেন। পরে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ অবস্থান নেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি অরফানেজ ট্রাস্ট মামলায় 5 বছরের দণ্ড হয় খালেদা জিয়ার। পরে আপিলে সেই সাজা দ্বিগুণ করেন উচ্চ আদালত। বিচারিক আদালতের রায়ের পর পরিত্যক্ত কারাগারের নির্জন কক্ষেই শুরু হয় দীর্ঘ কারাবাস। সঙ্গী ছিলেন শুধু গৃহ সহকারী ফাতেমা। মহিলা ওয়ার্ডের এই জায়গাটি রয়েছে যেখানে ডে কেয়ার লেখা ছিল, যদিও এখন অস্পষ্ট একেবারে। সেই ডে কেয়ারের ভিতরে একটি কক্ষ ছিল, সেখানে পুরাতন কক্ষটিকে নতুন করে করা হয়েছিল শুধুমাত্র তাকে রাখার জন্য। তার পাশেই দেয়াল ছিল এবং দেয়াল বেয়ে মূলত পানি চুয়ে পড়তেন। তারপর তাকে যখন নিয়ে আসা হয় তখন আসলে এই কারাগারে কোনো ধরনের সাধারণ কয়েদি বা বন্দী ছিল না, কারণ তার আগেই তাদেরকে নতুন কেরানীগঞ্জের নতুন যে কারাগার সেখানে স্থানান্তর করা হয়।
তো মোদ্দা কথা হচ্ছে আসলে তাকে আনার পরেই মূলত নির্জন কারাগার, এবং এই নির্জন কারাবাসে ছিল তার সেই সর্বশেষ যখন তিনি হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসার জন্য, সেই যাওয়ার আগ পর্যন্ত তার বসবাস ছিল এই ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত নির্জন কক্ষেই। কেন্দ্রীয় কারাগারের মূল ফটক পেরিয়ে ডান দিকে এই দিক দিয়েই প্রবেশ ছিল মহিলা ওয়ার্ডের। সেখানকার দিবাযত্ন কেন্দ্রের একটি ছোট্ট কক্ষে থাকতেন খালেদা জিয়া। এখন ভবনটি আর নেই, নতুন নির্মাণ চলছে। স্যাঁতস্যাঁতে পরিবেশ, একাকিত্ব আর চিকিৎসার সীমাবদ্ধতায় ধীরে ধীরে শারীরিক জটিলতা বাড়তে থাকে। উন্নত চিকিৎসার আবেদন বারবার আদালতে উঠলেও তেমন সাড়া মেলেনি। এই যে মূল গেটটি দিয়ে আমি যেখান দিয়ে প্রবেশ করেছিলাম, সেই মূল গেটটি হয়ে, সেই গেট পার হয়ে মূলত একবারে ঠিক এই জায়গাটিতে একটি অস্থায়ী আদালত করা হয়েছিল। এখানে একটি কক্ষ ছিল, যেটি এখন মূলত নতুন করে করার কারণে সেই কক্ষটি ভেঙে ফেলা হয়েছে। সেই একটি কক্ষ ছিল, ছোট একটি কক্ষ, সেই কক্ষে আদালতের কার্যক্রম চলছিল। অস্থায়ী বিশেষ জজ আদালত যেটি ছিল সেটি চলছিল, এবং একই বছর অর্থাৎ 2018 সালের অক্টোবর মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের দণ্ড দেওয়া হয়েছিল এই অস্থায়ী আদালত থেকে বেগম খালেদা জিয়াকে। অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের পর কারাগারের পাশেই স্থাপিত অস্থায়ী আদালতে চালানো হতো চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রম। এখানেই হাজির করা হতো খালেদা জিয়াকে। একদিন বিচারকের সামনে তিনি নিজেই বলেন, আপনারা যা ইচ্ছা সাজা দিন, আমি আর আসতে পারবো না, আমার শরীর খুব খারাপ। এরপর আর আদালতে যাননি বেগম খালেদা জিয়া। তার অনুপস্থিতিতেই একই বছরের 19 অক্টোবর 7 বছরের সাজা হয় চ্যারিটেবল ট্রাস্ট মামলায়। 2 মামলায় মোট সাজা দাঁড়ায় 17 বছর। শারীরিক অবস্থা খারাপ বলে নেওয়া হতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা নিরীক্ষার পর আবার ফিরতেন কারাগারের সেই নির্জন প্রকোষ্ঠে। শেষবার হাসপাতালে আনা হয় করোনা মহামারীর সময়। পরে সাজা স্থগিত হলে প্রায় 780 দিনের বেশি কারাবাস শেষে 2020 সালের 25 মার্চ ফেরোজায় ফেরেন তিনি। এরপর কয়েক দফা সাজা স্থগিতের পর বাসায় থেকেই চিকিৎসা নেন। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর সব মামলা থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। এই পর্যায়ে আমরা যাচ্ছি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে আমাদের সহকর্মী তানজিম শাফিন আছেন। শাফিন, মূলত বেগম খালেদা জিয়া তো ছিলেন একজন গৃহবধূ এবং দলের জ্যেষ্ঠ নেতাদের অনুরোধেই তার এই রাজনীতিতে আসা। যেহেতু দলীয় কার্যালয় এটি, কেন্দ্রীয় কার্যালয়ে প্রচুর কর্মী সমর্থকরা তো সেখানে আছেন। কিছুক্ষণ পর পরে দোয়া মোনাজাতের ব্যবস্থাও তো করা হচ্ছে। বিএনপির কোনো সিনিয়র নেতা এখানে আছেন কিনা একটু শুনতে চাচ্ছিলাম। আসলে তারা এত বছর দীর্ঘ সময় ছিলেন বেগম খালেদা জিয়ার সাথে, এবং খুব স্বাভাবিক এই পথ তো বন্ধুর ছিল না। তারা কি বলছেন যদি একটু জানাতে পারতেন, যদি তারা এসে থাকে কেউ। পল্টনের এই দলীয় কার্যালয়, এখান থেকেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদেশ নির্দেশ প্রতিপালনে নেতাকর্মীরা মিছিল, মিটিং, সমাবেশে সংগঠিত হতেন। তাই অনুমেয়ভাবেই আজকে সকাল থেকেই আমরা দেখেছি আবেগে আপ্লুত নেতাকর্মীরা এখানে এসেছেন, অশ্রু সজল। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া, তারা যেই স্বপ্ন বুনছিলেন আগামীর গণতান্ত্রিক উত্তরণে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে তারা একটি ভালো জায়গা পাবে আগামী নির্বাচনে, তো সেখান থেকে তাদের সেই স্বপ্নে কিছুটা ছেদ পড়েছে, এবং তারা এই কারণেই আজকের দিনটি তাদের জন্য আরও বেশি আবেগের বা ভেঙে পড়ার। তবুও তারা শক্ত হয়ে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার যেই আদর্শ এবং তার যেই আপোষহীন চরিত্র, তার থেকেই দলের নেতাকর্মীরা অনুপ্রেরণা নিয়ে আগামী দিনের যেই রাজনৈতিক লড়াই সেখানেও শক্ত থাকতে চান। তারা বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফিরে এসেছেন, সেখান থেকে তারা তার নেতৃত্বে এবার সুগঠিত হতে চান। তবে বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়াতে জানতে চাইছিলেন যে দলের সিনিয়র নেতারা এসেছিলেন কিনা। আমি এখানে অনেকেই সিনিয়র নেতারা এসেছেন, অনেকেই আসলে ক্যামেরার সামনে কথা বলার মতো সেই অবস্থায় নেই। তারা বলছিলেন যে আসলে এমন একটি পরিস্থিতি, আমাদের ভাষা নেই, ভাষা হারিয়ে গেছে। তো সেখান থেকে আমরা কথা বলেছিলাম বিএনপির কয়েকজন সিনিয়র নেতার সাথে। এর মধ্যে মোজাম হোসেন আলাল, যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাও ছিলেন, তিনি আমাদেরকে যেটি বললেন যে দীর্ঘ বছরের পর বছর যেই ধরনের নিপীড়ন, যেই ধরনের সংগ্রাম একজন গৃহবধূ থেকে একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে বেগম খালেদা জিয়াকে করতে হয়েছে, তাকে যেমন আরও শক্ত করেছে, তেমনি
বিএনপিকে একটি রাজনৈতিক দল হিসেবেও একটি শক্ত ভিত্তি দিয়েছে। সেই ভিত্তির উপর দাঁড়িয়েই তারা আগামীর পথ চলার অনুপ্রেরণা খুঁজতে চান এবং তারা বলছিলেন যে যেটি ইতিবাচক বিষয় যে একটা ফ্যাসিবাদী আমলের পরে যখন বেগম খালেদা জিয়া সেই অবসান দেখে যেতে পারলেন সেই ফ্যাসিবাদী শাসনের, এবং তিনি বক্তব্য রাখতে পেরেছিলেন, সেখানে অনেকটা মনোবাসনা পূর্ণ হয়েছে। যারা দীর্ঘদিন ধরে মাঠে লড়াই সংগ্রাম করছিলেন তারা বলছিলেন যে যেই দীর্ঘ ত্যাগ তিতিক্ষা বিএনপি চেয়ারপারসনের, সেখান থেকে তিনি যখন এই দুঃশাসনের অবসান দেখে যেতে পেরেছেন এবং সেখানে পরবর্তী বাংলাদেশের জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেতে বলেছেন, সেই নির্দেশনাকে কাজে লাগিয়ে তারা আসলে আরও ঐক্যবদ্ধ হতে চান। এবং বিএনপি চেয়ারপারসনের কথা ধরেই তারা বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন দলের ঊর্ধ্বে গিয়ে দেশের মানুষকে ভালোবেসেছেন। এই বার্তাটি মূলত বিএনপি এখন ধারণ করতে চায়, যাতে করে আগামীর গণতান্ত্রিক উত্তরণে এই দলটি সাধারণ জনগণের সাথে থাকতে পারে। তো নেতাকর্মীরা এই বলছেন এবং কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ সমাপ্ত হলো, আবারও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসনের আত্মার মাগফিরাত কামনা করা। শুনছিলাম আমরা, আপনি থাকুন শাফিন, আমরা পরে আবারও ফিরবো আপনার কাছে। আগামীকাল বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকার পথে রওনা হচ্ছেন নেতাকর্মীরা। আমরা এ পর্যায়ে একটু বগুড়ায় যাই, আমাদের সহকর্মী মেহেরুল সুজন আছেন। সুজন, যদি শুনতে পেয়ে থাকেন, দেশনেত্রীর জানাজায় অংশ নিতে তো ইতোমধ্যেই বগুড়া থেকে নেতাকর্মীরা ঢাকার পথে রওনা হয়েছেন। হঠাৎ করেই আজ সকালবেলা এরকম একটি দুঃসংবাদ তারা শুনলেন, খুব স্বাভাবিকভাবেই তো ভেঙে পড়েছেন তারা। কি বলছেন যদি একটু জানাতেন। বৃষ্টি ঠিকই বলেছেন, গতকালকেই কিন্তু বগুড়া জেলা বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার বগুড়া ৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং তারা প্রত্যাশা করেছিলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের মাঝে আসবেন, নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। কিন্তু তাদের সেই প্রত্যাশাটি কিন্তু আজকে সকালের সেই বিষাদময় খবরের পরে মূলত নষ্ট হয়ে গেছে। তাদের যে মানসিক অবস্থা এবং তারা যতটা ভেঙে পড়েছেন, আমরা সকাল থেকে চেষ্টা করছিলাম তাদের সাথে কথা বলবার জন্য। অনেকেই কিন্তু কথা বলতে গিয়ে কিন্তু বারবার তারা বাকরুদ্ধ হয়ে পড়ছিলেন, অথচ যেই নেত্রীর নামে তারা গত কয়েক দশক ধরে স্লোগানে তারা রাজপথ প্রকম্পিত করেছেন, আজকে কিন্তু বৃষ্টি তারা কথা বলতে পারছেন না। তো এই রকম শোকাবহ একটি পরিস্থিতির মধ্যে বিএনপি নেতাকর্মীরা কিন্তু, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন বৃষ্টি, যে তারা রওনা হচ্ছেন কিনা, তারা কিন্তু দুপুরের পর থেকে রওনা দিয়েছেন। কিছুক্ষণ আগে জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি যিনি সভাপতি রেজাউল করিম বাদশাহ সহ সিনিয়র কয়েকজন নেতা ছিলেন, তারা প্রায় ১০-১৫ জন কিছুক্ষণ আগে কিন্তু তারা ঢাকার দিকে রওনা দিয়েছেন। এবং এই মুহূর্তে যারা বিএনপি কার্যালয়ে রয়েছেন, স্বেচ্ছাসেবক দল কিংবা অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন, তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই রওনা দিবেন, কেউ মাঝরাতে রওনা দিবেন। অর্থাৎ আগামীকাল বেগম খালেদা জিয়ার যে জানাজা বাদ জোহর অর্থাৎ রয়েছে, সেই জানাজায় কিন্তু বগুড়ার নেতাকর্মী তারা সেই জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু এরই মধ্যে অনেকে রওনা দিয়েছেন বৃষ্টি, কেউ রাতে রওনা দেবেন এবং তারা কিন্তু এই অঞ্চলে বারবার তারা সকাল থেকেই বারবার বলছিলেন যে বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশে যে রেকর্ড সংখ্যক ভোটটি পেতেন, সেটি কিন্তু তার এই শ্বশুরবাড়ির এলাকা বগুড়াই, অর্থাৎ বগুড়া ৭ আসন থেকে তিনি প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে এবং সেই নির্বাচনে তিনি জয়লাভের পর কিন্তু দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন, যেটি এই বগুড়ার মানুষকে এখনো গর্বিত করে। এবং সেই জায়গা থেকে শুধু বিএনপি নেতাকর্মী না, অন্যান্য যারা রয়েছেন এই অঞ্চলের মানুষ, স্থানীয় বাসিন্দা, তাদের সঙ্গে আমরা সকাল থেকেই কথা বলছিলাম। তারা কিন্তু বলছিলেন যে তারা এমন একজন নেতাকে হারালেন যিনি আসলে শুধু দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এবং একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যিনি তার পুরো জীবনটি, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে ১৯৮২ সালের পর থেকে কিন্তু তিনি বিএনপির হাল ধরেন এবং একে একে ৩বার প্রধানমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশকেও অনেক সামনে এগিয়ে নিয়ে গেছেন। এই কথাগুলো কিন্তু আজকে বগুড়ার মানুষ বারবার বলছেন এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বৃষ্টি এর মধ্যেই ঢাকার পথে রওনা হয়েছেন, অনেকে রাতে রওনা দেবেন। তারা সবাই চান তাদের প্রিয় নেত্রীর শেষ যাত্রায় তারা শরীক হতে চান, জানাজায় অংশ নিতে চান। বৃষ্টি, শুনছিলাম আমরা সেই কথা। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সেখানকার খবর জানানোর জন্য সুজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকাবহ পরিবেশ।
পরিবেশ। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও শোকের ছায়া নেমেছে। মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বিভিন্ন জেলা উপজেলায় বিএনপি পার্টি অফিসে ভিড় জমান নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন অনেকে। নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া, কুরআন তিলাওয়াতের আয়োজন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকাবহ পরিবেশ শহর থেকে গ্রাম, গোটা 56,000 বর্গমাইল জুড়ে। পার্টি অফিসগুলোর সামনে নেতাকর্মীদের ভিড়। চোখের জলে তারা স্মরণ করছেন তাদের প্রিয় দেশনেত্রীকে। সকলে আমার মার জন্য দোয়া করবেন, এইটাই আমি দেশবাসীর কাছে এখনো জানাচ্ছি। নেতাকর্মীরা বলছেন, শত নির্যাতন নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অটল ছিলেন নেত্রী। তার বিদায়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বড় শূন্যতা। নেত্রীকে হারিয়েছি, আমাদের জীবন থেকে মনে হয় যে আমাদের রাজনীতির আনন্দ, আমাদের সবকিছু শেষ হয়ে গেল আজকে। জাতি শোকাহত, দেশের আপামর জনগণ শোকাহত। এই শোক, এই শূন্যতা কাটিয়ে ওটা নয়। আমরা এতে হয়ে গেছে ভাই। আমরা চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেষ মুহূর্তে 5 তারিখের পর যে নির্দেশনা, যে কথা, যে কাজগুলো বলে গেছেন, আমরা সারা বাংলাদেশের মানুষ অক্ষরে অক্ষরে সেই আদেশগুলো পালন করব। আমরা বাংলাদেশের একজন অভিভাবক হারালাম, গণতন্ত্রের মাকে হারিয়ে আমরা আজ স্তম্ভিত। বছরের পর বছর সব ঝড় ঝাপটা থেকে নেতাকর্মীদের আগলে রেখেছিলেন মমতাময়ী মায়ের মতো। সেই অভিভাবকের চিরবিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে ভক্ত অনুসারীদের। তার রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন জেলায় আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিল। আমরা আজকে অভিভাবকহীন, আমরা আজকে বাংলাদেশ অভিভাবক শূন্য। তিনি শুধু আমাদের নেতা ছিলেন না, নেত্রী ছিলেন না, তিনি সারা বাংলাদেশের অভিভাবক ছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশ শুধু নয়, সমগ্র বিশ্ব আজ শোকাক্রান্ত। যার উপর এদেশের মানুষ ভরসা করতেন, ভরসার প্রতীক, ঐক্যের প্রতীক, তাকে আজকে হারিয়েছে। তার এই শূন্যস্থান আর কখনো, শত বছরেও তার এই শূন্যস্থান কখনোই পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। নেত্রী মারা গেছে, আমার খারাপ লাগছে না, আমার শোক আমার ভিতরে জাট হয়ে যাচ্ছে। দল নয়, দেশবাসী বাকরুদ্ধ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের এই দেশ মোতাবেক বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক জান্নাতবাসী করুন। দলীয় প্রধানের ইন্তেকালে দেশের সব পার্টি অফিসেই অর্ধনমিত করে রাখা হয় দলীয় পতাকা। কালো ব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা। সাধারণ মানুষ বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এই বর্ষিয়ান রাজনীতিকের বিদায় অপূরণীয় ক্ষতি। অবশ্যই শূন্যতা তৈরি হইব। ওনার শূন্যস্থান পূরণ করার মতন এই দেশে আর কাউকে দেখতেছি না আমরা। খুব ভালো ছিল, তার মতন লোকই ছিল না এই বাংলাদেশও। তার মতন এত বত পয়লা বাংলাদেশ আর হবে না। দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস সহ নানা জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। শ্বাসকষ্ট দেখা দিলে গত 23 নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা, এমন স্লোগানে আর প্রকম্পিত হবে না ফেনীর রাজপথ। আয়তন এবং জনসংখ্যার দিক থেকে ছোট হলেও শুধু খালেদা জিয়ার জন্যই গুরুত্ব বেড়ে গিয়েছিল ফেনী জেলার। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পৈতৃক ভিটা ফুলগাজীর শ্রীপুর গ্রামে। তার মৃত্যুতে বাকরুদ্ধ ফেনীবাসী। এমন মৃত্যুতে ছোপ ছোপ বিষাদে ছেয়ে গেছে জেলার সর্বস্তরের মানুষের মন। ফুলগাজীর শ্রীপুর মজুমদার বাড়ির সব সৌন্দর্য খালেদা জিয়াকে ঘিরে। নয়নাভিরাম পুকুর, ঘাট আর সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা এই বাড়িতে আর কখনোই ফেরত আসবেন না খালেদা জিয়া। নিজ হাতে লাগানো নিম গাছ ঠিক কত বড় হয়েছে তার দেখা হবে না 3 বারের প্রধানমন্ত্রীর। এটা আমাদের ভাষা নেই যে উনি আমরা একটা ডেমোক্রেসি মা হারাই ফেলছি এই ফেনী জেলার মধ্যে। আমার মনে হয় না এই বিকল্প কোনো নেত্রী এভাবে তৈরি হবে। আমরা একবারে হতাশ হয়ে গেছি ওনার মৃত্যুতে। সবাই কান্নাকাটি করতেছে, এলাকাবাসীর লোক একবারে নিস্তব্ধ হয়ে গেছে। ফেনী 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া। দল থেকে এবারও মনোনয়ন দেওয়া হয়েছিল তাঁকে। সোমবার তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতাকর্মীরা। আর আজ ভোরেই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ফেনীর মেয়ে খালেদা। আপনারা মহান আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে অথবা ইবাদতের মাধ্যমে
যে যেভাবে পারেন কাজ দিলে ওনার জন্য দোয়া করুন। ফেনীর মেয়ে খালেদা, গর্ববোধের আলাদা, এই যে যে স্লোগান দিয়ে আমরা গর্ববোধ করতাম, এই গর্বটি আজ থেকে আমাদের এখানে মুছে গেল চিরদিনের জন্য। ফেনীর মেয়ে খালেদা, গর্বমোদের আলাদা, এই স্লোগান ফেনীর রাজনীতিতে এনেছে ভিন্নতা। কেবল খালেদা জিয়ার জন্যই ফেনীকে বলা হয় বিএনপির ঘাঁটি। তার হাত ধরে জেলায় হয়েছে হাসপাতাল, স্কুল, কলেজ, সড়ক, মহাসড়ক। আগামীতে এই ধারা কি অব্যাহত থাকবে নাকি বঞ্চিত হবে ফেনীবাসী? শরীফ ফারুকি, যমুনা নিউজ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও কোরআন খতম করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়, খোলা হয় শোক বই। সেখানে স্বাক্ষর করেন সর্বস্তরের জনগণ। বিকেলে জেলা কার্যালয়ে দোয়া মাহফিল, কোরআন খতমের আয়োজন করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে দলীয় কার্যালয়গুলো খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিলের কর্মসূচি নেওয়া হয়। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দোয়া মাহফিল এবং 1 মিনিট নীরবতা পালন করা হয়। ওনার সাথে আমি দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, অনেক স্নেহ করতো, সন্তানের মতো করেই আমাকে স্নেহ করেছেন। ওনার থেকে জীবন অনেক কিছু পেয়েছি, কিন্তু ওনাকে কিছুই দিতে পারিনি। একজন খালেদা জিয়া যিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থ রক্ষায় সবসময় ছিলেন অবিচল, সাহসী, প্রত্যয়ী। তার অনন্তকালের এই যাত্রার মাধ্যমে তিনি শিখিয়ে দিয়ে গেলেন শুধু শরীরের প্রস্থান হয়েছে বটে, তবে যারা দেশ, দেশের মানুষ, দেশের মাটির সাথে থাকে তারা কোনোদিন মরে না। আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করছি। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে ছিলাম। পরবর্তীতে আবারও যুক্ত হব। ধন্যবাদ যারা সাথে ছিলেন।